আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সাম্প্রতিক একটি ঘটনা আপাত দৃষ্টিতে এটি খুব ছোট বলে মনে হতে পারে, কিন্তু এই ঘটনার একটা সুদূর প্রসারী ফলাফল আমাদের রাজনীতিতে পড়বে। খবরটা ছোট্ট। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এনসিপি নেতা, আর জামাত নেতা, শিবির নেতা, বর্তমান ডাকসু বিপি সাদিক কায়েম, তারা দুজন ইংল্যান্ডে গিয়েছেন, বিলেতে গিয়েছেন। তো মূল ব্যাপারটা হলো যে স্টেপ বাই স্টেপ বলি। সাদিক কায়ুম কিংবা হাসনাত আবদুল্লাহ, মানে তারা যে সামাজিক অবস্থায় বা যে পরিবার থেকে এসেছেন, সেখান থেকে যদি এই তাদের বর্তমান অবস্থা ধরেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী ট্রাভেল এরিয়া যদি হয় তারা যেতেন বা যাওয়ার ইচ্ছা থাকতো, তাহলে তারা হয়তো বড়জোর সিঙ্গাপুর যেতেন, বড়জোর মালয়েশিয়াতে যেতেন, ভুটান যেতেন। আর এই যে তারা যে বিলেতে গেলেন, ইংল্যান্ডে গেলেন, এটা হিউজ কস্টলি। তারা যে পরিবারকে রিপ্রেজেন্ট করেন কিংবা রাজনীতি যে পর্যায়ে এসেছেন, সেখানে আসলে এই বিলেত ভ্রমণ তাদের ব্যক্তিগত ভ্রমণ নয়। এই ভ্রমণের পেছনে জামায়াত ইসলামীর গ্রিন সিগন্যাল, ফাইন্যান্স এবং যাকে বলা হয় নেগোসিয়েশন রয়েছে, একটা ভিশন এবং মিশন রয়েছে। তো জামাত এত লোক থাকতে এই মুহূর্তে কেন সাদিক কায়ুমকে এবং হাসনাতকে লন্ডনে পাঠালেন? ২ নম্বর হলো যে আমাদের দেশে এখন এমন একটা অবস্থা যে ইউরোপের ভিসা পাওয়া, সেটা মন্ত্রী হন কিংবা এমপি হন, ডাজ নট ম্যাটার। মন্ত্রী এমপি হলেই যে আপনি ভিসা পাবেন, এটা কিন্তু এত সহজ বিষয় নয়। যেখানে আপনি চিন্তা করেন সরকারের একজন প্রতিমন্ত্রীকে দিল্লি এয়ারপোর্টে আটকে দেওয়া হলো, তাকে সেখানে ঢুকতে দেওয়া হলো না। যে বদনাম বা যে অভিযোগ বা যে অপপ্রচার চলছে, সেটা হলো স্বয়ং প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত আমেরিকার ভিসা তিনি পাচ্ছেন না বা পাবেন না। তিনি জাতিসংঘ অধিবেশনে যেতে পারবেন, সেটা হলো অ্যাজ এ ডেলিগেটস হিসাবে, এবং ওটা শুধুমাত্র জাতিসংঘের অধিবেশন কেন্দ্রিক নিউ ইয়র্কের একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত তিনি মুভমেন্ট করতে পারবেন। কিন্তু আমেরিকার ভিসা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কপালে জুটেনি। এই ধরনের কথাবার্তা চলছে, আমরা সত্য মিথ্যা কিছু জানি না। তো সেই অর্থে আপনি জামাতের এমপি হলে বা বিএনপির এমপি হলে এই যে ইংল্যান্ডের ভিসা পাবেন, নট লাইক দ্যাট। এখানে ইংল্যান্ড যখন এই দুজনকে ভিসা দিয়েছে, ইট মিনস সেখানে একটা ইংল্যান্ডের সরকার এবং ইংল্যান্ডের যে প্রেশার গ্রুপ রয়েছে তাদের সঙ্গে জামাতের, এনসিপির, হাসনাত কায়ুমের একটা যাকে বলা হয় নেগোসিয়েশন হয়েছে, এবং তারা চাচ্ছে যে তারা ইংল্যান্ডে যাক। থার্ড, যেটি আওয়ামী লীগের লোকজন এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, করেছে কিনা, একবার শুধু এরকম একটা ঘটনা ঘটেছিল। সেটা হলো এই তারা এই হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়ুম, তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা ক্লাব রয়েছে, ডিবেটিং ক্লাব রয়েছে, সেখানে তাদেরকে দাওয়াত করা হয়েছে বক্তব্য দেওয়ার জন্য। এটা চারটিখানি বিষয় নয়। যেমন স্যাথাম হাউজের সঙ্গে একটা বৈঠক করা, তাদের একটা গবেষণা করা, বা এই অক্সফোর্ডের যে ডিবেট ইউনিয়ন, এখানে বক্তব্য দিতে পারা, যাওয়া, এটা প্রথমত সহজ ঘটনা নয়। আপনি এখানে অনেকগুলো বক্তব্য দিয়েছেন, একবার বা দুবার বক্তব্য দিয়েছেন এখানে ভারতের শশী থারুর। এখানে একটা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ডক্টর গহর রিজভী। আপনি জানেন যে গহর রিজভী ওয়ার্ল্ড রিনাউন্ড একজন অধ্যাপক। তিনি অক্সফোর্ডে পড়িয়েছেন, কেমব্রিজে পড়িয়েছেন, হার্ভার্ডে তিনি ফুল অধ্যাপক ছিলেন। তো কাজে তার মতো মানুষ সেখানে বক্তব্য দিতে গিয়ে সাংবাদিক মেহেদি হাসানের ইন্টারভিউতে যেভাবে তিনি সেখানে নাস্তানাবুদ হয়েছেন, বিস্ময়কর। তো এইরকম একটা জায়গাতে হঠাৎ করে সাদিক কায়ুম এবং হাসনাত আবদুল্লাহকে দাওয়াত করা হলো কেন? এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং বর্তমান সংসদ সদস্য, তিনি বক্তব্য দিতে যাচ্ছেন। এটি এলিট সোসাইটিতে, আমাদের দেশের যে এলিট সোসাইটি যারা আছেন, সেটা দেবপ্রিয় বলেন, প্রথম আলো বলেন, অন্যান্য যারা বলেন, যারা নিজেদেরকে এলিট মনে করেন, পার্থ বলেন, তারা সবাই হায় আল্লাহ, এটা কী করে সম্ভব?
আমরা ওখানে ওই ডায়াসে বসে বক্তব্য দেব, আমাদেরকে দাওয়াত দিবে, এটা তো আমরা কল্পনাই করতে পারি না। তো সেখানে এরা গেল কি করে? এবং এই কাজগুলো জামাত করেছে অথবা জামাতের পক্ষ থেকে তাদেরকে পাঠানো হয়েছে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে একটা ডিবেটিং টিম আছে তাদের সঙ্গে ইংল্যান্ডের হোমল্যান্ড সিকিউরিটি, তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটা যোগাযোগ এবং বর্তমান ব্রিটিশ সরকার তারা চাচ্ছে যে জামাতের এই রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারা ইংল্যান্ডে জনমত তৈরি করুন এবং এটা বিএনপির জন্য একটা যাকে বলা হয় হিউজ থ্রেট, আর আওয়ামী লীগের জন্য এটা আরও বড় থ্রেট। আপনারা সবাই জানেন যে ইউনূস জমানাতে ইউরোপীয় ইউনিয়ন আনকন্ডিশনালি জামাতকে সাপোর্ট দিয়েছে। তারা সফল হতে পারেনি, যে কোনো কারণে নির্বাচন হয়ে গেছে, তারেক রহমান সাহেব দেশে আসছেন এবং এটা কেন কীভাবে হলো এটা মনে হয় যে আলটিমেটলি তারেক রহমান সাহেব 25 তারিখে আসছেন, এর আগের 15 দিনও না 10 দিনের আগের দেশের ভিতর এবং বাইরের এমন কিছু ঘটনা এখানে ঘটেছে যে ঘটনাটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সামাল দিতে পারেননি, তাদের যারা বন্ধু ছিল ইউরোপীয় ইউনিয়ন তারাও সামাল দিতে পারেনি। এই হলো ঘটনা। কিন্তু বাস্তবতা হলো যে ইউরোপীয় ইউনিয়ন, ইংল্যান্ড তারা প্রাণান্তভাবে চাচ্ছিল যে জামাত ক্ষমতায় আসুক এবং সেই অর্থে এনসিপির যারা লোকজন ছিলেন তারা কিন্তু অনেক দূরে এগিয়ে গিয়েছিলেন, তাদের কনফিডেন্স এবং আত্মবিশ্বাস ওই পর্যায়ে চলে গিয়েছিল। সেই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়নি, বরং নির্বাচনের এক মাস পরে আবার ইউরোপীয় ইউনিয়ন যে নড়াচড়া শুরু করেছে, সেই নড়াচড়াতে তারা 1 নম্বর তাদের পছন্দের দল হিসেবে তারা জামাতকে বেছে নিয়েছে এবং দ্বিতীয়ত তারা এনসিপিকে প্রমোট করতে চাচ্ছে এবং এর প্রেক্ষিতে এনসিপি যেভাবে পুনর্গঠিত হয়েছে এবং যে কনফিডেন্স নিয়ে জামাতের আমির, এনসিপির সভাপতি নাহিদ ইসলাম তারা যেভাবে কথা বলছেন, যেভাবে হাসনাতের আসলে শেষ হয়ে যাওয়ার কথা, হাসনাতের যে পার্লামেন্টে আসাটা মূলত এটাকে একটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন, এটাকে নিয়তি বলতে পারেন, এটাকে ভাগ্য বলতে পারেন। কারণ ওখানে যদি ভোট হতো, বিএনপির যে প্রার্থী মঞ্জুরুল ইসলাম যে মুন্সি সাহেব আছেন, ফখরুল ইসলাম মুন্সি, তিনি যদি থাকতেন তাহলে হাসনাত কত ভোট পেতেন, এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন করার সুযোগ আছে। কাজেই এটা এই যে মঞ্জুরুল ইসলাম মুন্সি সাহেবের প্রার্থিতা বাতিল করা, এটা দুর্ঘটনা হতে পারে, এটা অ্যাক্ট অফ গড হতে পারে, বা এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট পলিসির একটা থিওরি হতে পারে। কাজেই হাসনাতকে পাশ করিয়ে আনা, হাসনাতের পার্লামেন্টে যাওয়া, আবার পার্লামেন্টে যাওয়ার পরে হাসনাত যে ক্ষমতা দেখাচ্ছেন, যে কথাগুলো বলছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের যে সকল পাওয়ারফুল মিনিস্টার রয়েছেন তারা যেভাবে হাসনাতকে ভয় পাচ্ছেন, হাসনাতকে প্রিভিলেজ দিচ্ছেন, হাসনাতকে ফ্লোর দিচ্ছেন, ইট ইজ অ্যাজ ইট ইজ, মনে হচ্ছে তার পেছনে আমেরিকা আছে, তার পেছনে মার্কিন ডিপ স্টেট আছে, তার পেছনে ইউরোপ আছে, তার পেছনে আরও বড় বৃহৎ শক্তি আছে। যদি সেটা না থাকতো তাহলে হাসনাতকে এভাবে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে সরকার কখনোই এতটা প্রিভিলেজ দিত না। এটা স্বাভাবিক। যেখানে ইউনূস জমানাতে বলা হতো যে এনসিপি কোনো একটা দলই না, জামাতকে তারা কোনো দলই মনে করছে না, এখন নির্বাচিত হওয়ার পর তারেক রহমান সাহেব নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন, সংসদে নাহিদ ইসলাম যখন কোনো বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যটা যে কোনো কারণেই হোক, প্রধানমন্ত্রী, সালাউদ্দিন সাহেব, জামাতের আমির এবং নাহিদ তাদের যে বক্তব্য ইকুইভ্যালেন্ট হচ্ছে, সমপর্যায়ের হয়ে যাচ্ছে। অন্যদিকে পার্থ বা প্রধানমন্ত্রী কিংবা সালাউদ্দিন সাহেব তারা যে লেভেলে বক্তব্য দিচ্ছেন সেটার যে গুরুত্ব, হাসনাত আবদুল্লাহর মানে বক্তব্য ঠিক একই গুরুত্ব সেখানে পাচ্ছে, এমনকি বেটার দেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তো কাজী এই যে পার্লামেন্টে নাহিদ ইসলামের উত্থান, তার পারফরমেন্স এবং হাসনাত আবদুল্লাহর উত্থান এবং তার যে পারফরমেন্স, এটার সঙ্গে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানার যে 18 মাস বা নির্বাচনের পরবর্তী 1 মাস, এটার কোনো ধারাবাহিকতা পাবে না। মনে হবে যে তারা নতুন করে তাদের যে চুল্লি আছে, পারমাণবিক চুল্লি আছে, রাজনীতির যে নিউক্লিয়ার পাওয়ার আছে, সেই নিউক্লিয়ার পাওয়ারে দে হ্যাভ গট এ নিউ ফুয়েল। সেখানে গত 2 মাসের মধ্যে বা আড়াই মাসের মধ্যে, লাস্ট আড়াই মাসের মধ্যে এনসিপির মধ্যে, জামাতের মধ্যে এমন কিছু রিফুয়েলিং করা হয়েছে,
এমন কিছু ফুয়েল সেখানে লোড করা হয়েছে যেটার কারণে তারা এখন ভীষণ শক্তিশালী এবং তাদের যে মুভমেন্ট, এই মুভমেন্ট সরকার কাউন্ট করতে বাধ্য হচ্ছে এবং তাদেরকে পাত্তা দিতে বাধ্য হচ্ছে এবং পাত্তা না দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নাই। এবং আপনি দেখুন যে সাম্প্রতিক সময়টিতে যেভাবে ইসলামী ব্যাংকে একটা প্রবলেম তৈরি হলো এবং জামাতের ইচ্ছায় এখানে সরকার বলতে গেলে, বাংলাদেশ ব্যাংক বলতে গেলে আত্মসমর্পণ করতে নাকে খত দিতে বাধ্য হয়েছেন। আবার যত শক্তিমত্তা নিয়ে যেভাবে সেই আদ্দিন হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে, এটার যে সেন্টিমেন্ট, এটাকে সরকার যেভাবে ক্যাশ করেছে, সেই ক্যাশমেন্টটা এখন আর সরকারের হাতে নেই। সরকার এই যে লাইসেন্স বাতিল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এটাকে একটি পলিটিক্যাল ব্লান্ডার হিসেবে মনে করা হচ্ছে, সরকার একটি ভুল সিদ্ধান্ত মনে করা হচ্ছে এবং জামাত এবং তাদের যারা বড় বাহিনী রয়েছে তারা সবাই মিলে এই আদ্দিনের ঘটনাটা অ্যাবসলিউটলি জামাতের পক্ষে এবং আদ্দিনের পক্ষে নিয়ে গেছে। ফলে সরকার বিব্রত অবস্থায় পড়ে গেছে। আর এই ঘটনা যখন চলছে ঠিক সেই সময়টিতে সেই হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েম তারা এখানে বক্তব্য দিতে গেলেন। তারা কি বক্তব্য দিবেন, কয়জন শুনবে, সেটা কতটা ভাইরাল হবে, ইট ডাজ নট ম্যাটার। কেন তারা যে বক্তব্য বাংলাদেশে দেন আমরা তো শুনি, এটা তেমন কিছু হবে না। কিন্তু মূল ব্যাপারটা হলো এখানে প্রেক্ষাপটটা বিবেচনা করতে হবে যে তারা প্রথমত বিলেত গেলেন, দ্বিতীয়ত এখানে তারা অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন, তৃতীয়ত হলো তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়েছে একটা পক্ষ থেকে, শক্তিশালী পক্ষ থেকে, এবং এই যে তারা যে সেখানে গেলেন তার পেছনে ফাইন্যান্স থেকে শুরু করে সমস্ত কিছু একটা শক্তি করেছে। বাংলাদেশে একটা শক্তি করেছে, বিদেশে একটা শক্তি করেছে। এবং এটার কারণে কি হলো, এখন সরকারের পক্ষ থেকে যদি কোনো সরকার দলের সংসদ সদস্য তাকে আহ্বান করা হয় বক্তব্য দেওয়ার জন্য, কোনো মন্ত্রী যান, কোনো এমপি যান, কিংবা সরকারি দলের ছাত্রদলের সভাপতিকে সেখানে নেওয়া হয়, তাহলে ধরে নিতে হবে যে এটা অ্যাজ ইউজুয়াল। যদি সরকার চেষ্টা করে সেটা না করতে পারে বা তাদেরকে কেউ ডাকে, ধরে নিতে হবে সামথিং ইজ হ্যাপেনিং, সামথিং ইজ কুকিং, কিছু একটা রান্না হচ্ছে। ২ নম্বর হলো যে এই যে তাদের আগমনকে কেন্দ্র করে সেখানে যে আওয়ামী লীগ রিয়াকশন দেখাচ্ছে, তারা তাদের যে নর্মাল ফেনোমেনা রয়েছে সেই ফেনোমেনা অনুযায়ী এয়ারপোর্টে গালাগালি করেছে, তারপর সেখানে তারা অক্সফোর্ডে গিয়ে তারা মিছিল মিটিং করেছে। এটা আসলে যদি জামাতের আমির যেতেন ইস্যুকে, কিন্তু হাসনাদের সাথে সাদিক কায়ুমের সাথে তারা যে আচরণগুলো করছে এবং তারা যেভাবে প্রসেশন করার চেষ্টা করছে, ইট মিনস সাদিক কায়ুম এবং হাসনাদ জাস্ট লাইক মনে হচ্ছে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আগামী দিনে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী, আগামী দিনে আওয়ামী লীগের কন্টেম্পোরারি অপোনেন্ট। এই জিনিসগুলো মনে করার কারণেই